প্রীতি ও শুভেচ্ছা। আশা করি বাড়িতে সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান। এটি এই অধ্যায়ের প্রথম ক্লাস। তার আগে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান অর্থাৎ 6ষ্ঠ অধ্যায়ের প্রায় 12-13টি ক্লাস সম্পূর্ণ করেছি এবং সবগুলো ক্লাসেই আমার যে ইউটিউব চ্যানেল আছে ফিজিক্স ক্লাস উইথ HCB সেখানে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অল বাটনে ক্লিক করবে, তাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকে আমরা এই ভৌত আলোক বিজ্ঞান থেকে যেটা আলোচনা করব সেটা হলো তড়িৎ চুম্বক তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। খুব সুন্দর একটা নাম। কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে যে এখানে তড়িৎও আছে, চুম্বকও আছে। এমন একটা তরঙ্গ যেটার মধ্যে তড়িতের ক্ষেত্র আছে, চুম্বকের ক্ষেত্র আছে। আচ্ছা, তো এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ 1860 সালে ম্যাক্সওয়েল তাত্ত্বিকভাবে এটা আবিষ্কার করেন বা অবতারণা করেন। এই ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তরঙ্গে তিনি 4টি সমীকরণ প্রতিপাদন করেন। তার এই বিখ্যাত 4টি সমীকরণ এর মাধ্যমেই তিনি তড়িৎ চুম্বক তরঙ্গের অবতারণা করেন। পরবর্তীতে 1888 সালে হেনরিক হার্টজ ব্যবহারিকভাবে এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করেন এবং এর ব্যবহার বা প্রয়োগ করেন। আমাদের এই দৈনন্দিন জীবনে এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কোথায় প্রয়োজন পড়ে? প্রশ্ন আসতে পারে না? এই যে আমরা আলো পাই, আলো একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আমরা এক্স-রে করি চিকিৎসার জন্য, সেটা একটা তড়িৎ চুম্বক তরঙ্গ। আমরা যে দৃশ্যমান আলোগুলো দেখি, বেনিয়াস কলা, বেগুনি থেকে লাল পর্যন্ত, এইগুলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আমরা রেডিও তরঙ্গের কথা জানি, আমরা মাইক্রোওয়েভের কথা জানি, আমরা অবলোহিত তরঙ্গের কথা জানি। এই সব কিছুই তড়িৎ চুম্বকীয় বা তড়িৎ চুম্বক তরঙ্গের পরিবারের অন্তর্ভুক্ত। এর পাল্লা অনেক ব্যাপক বিস্তৃত, ব্যবহারও ব্যাপক বিস্তৃত। আমরা এগুলো ধীরে ধীরে জানব। তো প্রথমেই আমরা জেনে নেই যে সংজ্ঞাটা কি। তড়িৎ ও চুম্বক ক্ষেত্রের কম্পনের ফলে শক্তি সঞ্চালিত শক্তিকে তড়িৎ চুম্বক তরঙ্গ বলে। আমি আবার বলছি, লক্ষ্য করো যে তড়িৎ ও চুম্বক ক্ষেত্রের কম্পনের ফলে সঞ্চালিত শক্তিকে তড়িৎ চুম্বক বিকিরণ বা তড়িৎ চুম্বক তরঙ্গ বলে। তাহলে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র কম্পিত হলে সেখান থেকে যে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি সঞ্চালিত হলেই তাকেই বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলা হচ্ছে। তড়িৎ চুম্বক তরঙ্গ। তো তরঙ্গের যে প্রকারভেদ আছে, সেই প্রকারভেদ অনুযায়ী কম্পনের দিকের উপর ভিত্তি করে তরঙ্গকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো আট তরঙ্গ আর একটা হলো দীঘল তরঙ্গ।
তো এই তাড়িৎচুম্বক তরঙ্গ এটি আর তরঙ্গের পর্যায়ভুক্ত। আমরা একটু এখনই দেখব, চিত্রের সাহায্যে ব্যাখ্যা বিশ্লেষণ দেখব। এখানে দেখো একটি চিত্র অঙ্কন করা আছে। এই চিত্রে তিনটে অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এই এক্স ওয়াই যে তল, এক্স ওয়াই তলে তড়িৎ ক্ষেত্র ভেক্টর ই আছে, তড়িৎ ক্ষেত্র ভেক্টর ই আছে। লক্ষ্য করে এখানে কোন তলে? এক্স ওয়াই তলে। তারপরে এক্স জেড তলে, এই যে নিচের অংশটুকু, এই যে তলটা এক্স ওয়াই জেড, এই তলে দেওয়া আছে চুম্বক ক্ষেত্র ভেক্টর। এখন এখানে একটু লক্ষ্য করো যে এই যে এক্স ওয়াই তলে যে তড়িৎ ক্ষেত্র ভেক্টর আছে তার দিক কিন্তু ওয়াই অক্ষের দিকে, এবং এক্স জেড তলে যে চুম্বক ক্ষেত্র ভেক্টর আছে তার দিক কিন্তু জেড অক্ষের দিকে। তাহলে তড়িৎ ক্ষেত্র হলো ওয়াই অক্ষের দিকে, চুম্বক ক্ষেত্রের দিক হলো জেড অক্ষের দিকে। এখন এই এক্স অক্ষের দিকই হবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সঞ্চালনের দিক, অর্থাৎ তাড়িৎচুম্বক সঞ্চালনের দিক হবে এক্স অক্ষের দিকে। তাহলে তিনটে অক্ষ দেখো, ওয়াই অক্ষের দিকে দিচ্ছি আমরা তড়িৎ ক্ষেত্র, জেড অক্ষের দিকে দিচ্ছি আমরা কি? চুম্বক ক্ষেত্র। এই ওয়াই অক্ষ এবং জেড অক্ষ আমরা জানি এরা পরস্পর 90 ডিগ্রি কোণে অর্থাৎ সমকোণে অবস্থিত। তৃতীয় অক্ষ এক্স অক্ষ, এই তৃতীয় অক্ষের দিকে এই নতুন তাড়িৎচুম্বকীয় তরঙ্গ সঞ্চালিত হতে থাকে। ঠিক আছে, তাহলে এখানে লক্ষ্য করো যে তড়িৎ ক্ষেত্র আছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, চুম্বক ক্ষেত্রে আছে জেড অক্ষের ধনাত্মক দিকে। এই যে প্রথম লুপটু, এই প্রথম লুপের দিকে লক্ষ্য করো, এই তীর চিহ্নগুলো আপওয়ার্ড অর্থাৎ ওয়াই অক্ষের ধনাত্মক দিকে আছে, কার? তড়িৎ ক্ষেত্রের। আর চুম্বক ক্ষেত্রের তীর চিহ্নগুলো আছে জেড অক্ষের ধনাত্মক দিকে, এই প্রথম লুপে। দ্বিতীয় লুপে এসে লক্ষ্য করো যে চুম্বক ক্ষেত্রগুলো হয়ে যাচ্ছে মাইনাস জেড অক্ষের দিকে, আর তড়িৎ ক্ষেত্রের দিক হচ্ছে মাইনাস ওয়াই অক্ষের দিকে। তৃতীয় লুপে এসে তার আবার পরিবর্তন হয়ে যাচ্ছে, তড়িৎ ক্ষেত্র হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, আর চুম্বক ক্ষেত্র হচ্ছে আবার জেড অক্ষের ধনাত্মক দিকে। এভাবে দেখো পর্যায়ক্রমিকভাবে কিন্তু এরা ডিরেকশন চেঞ্জ করছে। তাহলে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র পরস্পর সমকোণে অবস্থিত হয়ে পর্যায়ক্রমে যদি দিক পরিবর্তন করে, তাহলে তৃতীয় দিক অনুসারে বা তৃতীয় দিকের দিকে একটি তরঙ্গের জন্ম নেয়। সেই তরঙ্গটিকে বলা হয় তাড়িৎচুম্বক তরঙ্গ। তাহলে ওয়াই অক্ষের দিকে তড়িৎ ক্ষেত্র, জেড অক্ষের দিকে চুম্বক ক্ষেত্র, এরা পরস্পর সমকোণে অবস্থিত এবং প্রতি লুপে লুপে এরা ডিরেকশন চেঞ্জ করছে। প্রথমত প্রথম লুপে আছে ধনাত্মক দিকে তড়িৎ ক্ষেত্র, পরবর্তী লুপে হয়ে গেছে ঋণাত্মক দিকে, তার পরবর্তী লুপে আবার ধনাত্মক দিকে। এভাবে পর্যায়ক্রমে দিক পরিবর্তন করছে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র পরস্পর সমকোণে থেকে। অতএব তৃতীয় অক্ষ যে এক্স অক্ষ আছে, এই এক্স অক্ষের দিকেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সঞ্চালনের দিক, অর্থাৎ তড়িৎ চুম্বক তরঙ্গের সঞ্চালনের দিক হবে এক্স অক্ষের দিকে। এখন এই তড়িৎ চুম্বক তরঙ্গ তৈরি করতে বা উৎপাদন করতে আমাদের চার্জিত বা আধানের কম্পনের ফলেই কিন্তু এই তাড়িৎচুম্বকীয় তরঙ্গের সৃষ্টি হয়। আধানের কম্পনের ফলে তাড়িৎচুম্বকীয় তরঙ্গের সৃষ্টি হয়। এই তাড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র আছে এবং চুম্বক ক্ষেত্রও আছে। তাহলে এখন এখানে দেখো যে এই যে তড়িৎ ক্ষেত্র ই ভেক্টর এবং চুম্বক ক্ষেত্র বি ভেক্টর, এই দুটি ক্ষেত্র কিন্তু এদের কম্পাঙ্ক এবং এদের দশা একই থাকে, কম্পাঙ্ক এবং দশা একই থাকে।
আর তাহলে আমরা এই যে তড়িৎ ক্ষেত্রের সমীকরণ আমরা লিখতে পারি, তড়িৎ ক্ষেত্রের সমীকরণ E ইকুয়াল টু E নট সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি সিটি মাইনাস এক্স সিটি মাইনাস এক্স। এই সমীকরণটা আমরা কোত্থেকে পড়ে এসেছি? এই সমীকরণটা জেনে এসেছি আমাদের ফার্স্ট পার্টে তরঙ্গ নামক একটা চ্যাপ্টার আছে, সেই তরঙ্গে চলমান কণার তরঙ্গের সমীকরণ মনে আছে? চলমান তরঙ্গের সমীকরণ y ইকুয়াল টু আমাদের ছিল a sin twice pi by lambda vt মাইনাস x ছিল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এখানে এই সমীকরণটা এটি একটি সাইনোসোডিয়াল ওয়েভ, আর এই তড়িৎ ক্ষেত্র একটি সাইনোসোডিয়াল ওয়েভ। এখন এই সমীকরণ থেকে এটি একটি চলমান তরঙ্গের সমীকরণ, তড়িৎ ক্ষেত্র একটি চলমান তরঙ্গ, যে চলমান তরঙ্গ। আচ্ছা, তাহলে এখন এখানে কোন রাশিটা কি? এই ই হলো, এখানে লক্ষ্য করো যে এই ই হলো টি সময় পরে তড়িৎ ক্ষেত্রের মান, ই নট হলো তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান বা শীর্ষ মান বলা হচ্ছে এটাকে, অথবা তড়িৎ ক্ষেত্রের বিস্তারও বলা হচ্ছে। ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, সি হলো এই তাড়িৎচুম্বক তরঙ্গের দ্রুতি, বেগের মানকে দ্রুতি বলে, টি হলো সময়, এক্স হলো অবস্থান, ওই যে কম্পমান আধান, সেই কম্পমান আধানের অবস্থান, ঠিক আছে? আবার লক্ষ্য করো, ই হলো টি সময় পরে তড়িৎ ক্ষেত্রের মান, ই নট হলো তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান অথবা শীর্ষ মান, অথবা এটাকে বলা হয় বিস্তার বলা হয়, তড়িৎ ক্ষেত্রের বিস্তার। ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, সি হলো তাড়িৎচুম্বক তরঙ্গের দ্রুতি, টি হলো সময়, এক্স হলো কি? এক্স হলো যা আধানটির বা কম্পমান কণাটির অবস্থান, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই তড়িৎ ক্ষেত্রের সমীকরণ আমরা দিলাম। একইভাবে আমাদের যে চৌম্বক ক্ষেত্র ভেক্টর আছে, তার সেই চৌম্বক ক্ষেত্রের জন্য সমীকরণ হলো বি ইকুয়াল টু বি নট সাইন টুয়াইস পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স, সিটি মাইনাস এক্স। এখানে একইভাবে এই বি হলো টি সময় পরে চৌম্বক ক্ষেত্রের মান, বি নট হলো চৌম্বক ক্ষেত্রের বিস্তার অথবা চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান অথবা চৌম্বক ক্ষেত্রের শীর্ষ মান। ল্যামডা যথারীতি তরঙ্গ দৈর্ঘ্য, সি হলো তাড়িৎচুম্বকীয় তরঙ্গের দ্রুতি এবং এক্স হলো কি? এক্স হলো অবস্থান, কণার অবস্থান, ঠিক আছে? তাহলে এখানে আমরা দুইটা সমীকরণ পেলাম, একটা হলো তড়িৎ ক্ষেত্রের জন্য সমীকরণ এবং একটা হলো চুম্বক ক্ষেত্রের জন্য সমীকরণ। এখন এখানে একটু লক্ষ্য করো যে এই যে চুম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র সমন্বয়ে কি গঠিত হয়েছে? তাড়িৎচুম্বক তরঙ্গ গঠিত হয়েছে। কে আবিষ্কার করেছিলেন বা কে তার অবতারণা করেন? ম্যাক্সওয়েল অবতারণা করেন। আমি শুরুতেই বলেছিলাম যে ম্যাক্সওয়েল তার বিখ্যাত 4টি সমীকরণের মধ্য দিয়ে এই তাড়িৎচুম্বকীয় তরঙ্গের অবতারণা করেন এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ করেন তাত্ত্বিকভাবে। তো তার 4টা সমীকরণকে যদি আমরা উপরের ক্লাসে গেলে এগুলো পাবো, এখানে আলোচনা করছি না আমি। তো এই 4টা সমীকরণ থেকে আমরা জানি যে সি ইকুয়াল টু, অর্থাৎ তাড়িৎচুম্বকীয় তরঙ্গের দ্রুতি সি ইকুয়াল টু হচ্ছে কি? ই বাই বি অথবা ই নট বাই বি নট, ই নট বাই বি নট। সি হলো তাড়িৎচুম্বকীয় তরঙ্গের দ্রুতি, ই হলো এই যে তড়িৎ ক্ষেত্র, বি হলো চৌম্বক ক্ষেত্র। এই দুইটা মান এনে বসিয়ে দিলে আবার হচ্ছে কি? ই নট বাই বি নট। ই নট হলো তড়িৎ ক্ষেত্রের শীর্ষ মান আর বি নট হলো চৌম্বক ক্ষেত্রের শীর্ষ মান। এগুলো এই সমীকরণটা কোত্থেকে আসলো?
এই সমীকরণটা আসলো? ওই যে বললাম ম্যাক্সওয়েলের যে 4টা সমীকরণ আছে সেই 4টা সমীকরণ থেকে আমরা জানি বা ব্যাখ্যা বিশ্লেষণ করলে পাওয়া যায় যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ বা দ্রুতি সমান E/B ইকুয়াল টু E0 বাই B0। আচ্ছা, এই যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গের 4টা সমীকরণ আছে সেখান থেকে আরও জানা যায়, কি জানা যায়, যে আমাদের এই তাড়িৎচুম্বকীয় তরঙ্গের দ্রুতি C ইকুয়াল টু 1/√of μ0 ε0। C ইকুয়াল টু 1/√of μ0 ε0। এখানে প্রশ্ন আসতে পারে যে এই μ0টা কি? আমরা আগেও আলোচনা করেছি μ0টা হলো কি, যে শূন্য স্থানে চুম্বক প্রবেশ্যতা। μ0 হলো শূন্যস্থানে চুম্বক প্রবেশ্যতা। এবং তোমরা জানো যে এর একটি মান আছে, সে মান হলো 4π × 10⁻⁷ টেসলা মিটার এম্পিয়ার 1, টেসলা মিটার এম্পিয়ার 1। এবং এই যে ε0 এটা হলো কি, যে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা। শূন্য মাধ্যমে বা শূন্য স্থানে তড়িৎ ভেদন যোগ্যতা। তারও একটা মান আছে, সেই মানটা হলো কত, যে 8.854 × 10⁻⁻12 কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। তাহলে এখানে দেখো যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ম্যাক্সওয়েলের 4টা সমীকরণ থেকে আমরা পাই কি, যে C ইকুয়াল টু √ 1/√of μ0 ε0। μ0টা কি? μ0 হলো শূন্য স্থানের চুম্বক প্রবেশ্যতা এবং এর মান হলো 4π × 10⁻⁷ টেসলা মিটার এম্পিয়ার ইনভার্স 1 এবং ε0 হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা। এবং এর মান হলো, আমরা আগে জেনেছি, এই মানগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই কারণে মনে রাখতে হবে, এগুলো গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে যেমন প্রয়োজন, আবার এগুলোর সাহায্যে MCQ কোশ্চেনও হয়। ঠিক আছে, যে চুম্বক ক্ষেত্রের ভেদনযোগ্যতা ε0 এর মান কত, 4টা মান দিয়ে দিল। এখন তোমার যদি জানা থাকে তাহলে সঠিক মানটা তুমি বৃত্ত ভরাট করতে পারবে, আর না জানা থাকলে তো এটা তুমি নাম্বারটা পাবে না। সেই কারণে এই যে অনেকগুলো ধ্রুবক আছে, অনেকগুলো ধ্রুবকের মান আছে, এই মানগুলো মুখস্থ রাখার চেষ্টা করবে এবং সেগুলো দুই জায়গায় প্রয়োজন পড়তে পারে। প্রয়োগের প্রশ্নের প্রয়োজন পড়তে পারে, উচ্চতার দক্ষের প্রয়োজন পড়তে পারে, তেমনিভাবে MCQর যে প্রশ্নটা হয় সেই প্রশ্নটার ক্ষেত্রেও এই ধ্রুবকগুলো প্রয়োজন পড়তে পারে। অতএব এই ধ্রুবকগুলো যতটুকু সম্ভব মুখস্থ রাখার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে এখন এই মানগুলো যদি নিয়ে এখানে বসিয়ে দেই তাহলে কি দাঁড়ায়, 1/4π × 10⁻⁷ × 8.854 × 10⁻12 বসিয়ে দিলে এখন রেজাল্ট পাওয়া যায়, বা তাড়িৎচুম্বকীয় তরঙ্গের দ্রুতি C ইকুয়াল টু পাওয়া যায় 2.994 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের তাড়িৎচুম্বকীয় তরঙ্গের দ্রুতির মান, যেই মানটা আলোর বেগের বা আলোর দ্রুতির সমান। আমরা জানি আলোর দ্রুতি কত, আলোর দ্রুতি হলো তাও C দ্বারা প্রকাশ করি, C ইকুয়াল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো
যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গের যেই দ্রুতি তার মান আমরা পেয়েছি ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বকীয় যে সমীকরণগুলো আছে সেই সমীকরণগুলো থেকে আমরা পেয়েছি কি 1/4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু 8.854 ইন্টু 10⁻12 এবং এটাকে ক্যালকুলেশন করলে আমরা সর্বশেষ পেয়েছি কি যে সি ইকাল টু 2.994 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড ইনভার্স। আর আমরা পূর্ব থেকে জানি আলোর বেগের মান কত 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তাড়িৎচুম্বকীয় দ্রুতি সি এর মান, এই যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গের দ্রুতির সি এর মান, এই যে সি এর মান আর এই আলোর দ্রুতি সি এর মান সমান। অতএব এই কারণে বলা যেতে পারে যে আলো হলো তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। অনুধাবনের প্রশ্নটা যদি এমন হয় যে আলো তাড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যাখ্যা করো, খ নম্বরের প্রশ্নটা একটা উদ্দীপক দিয়ে খ নম্বরের প্রশ্নে অনুধাবনে বলা হলো যে আলো তাড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যাখ্যা করো। তাহলে আমরা দুই নম্বরের জন্য আমরা জানি যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গের দ্রুতি সি ইকাল টু 1/√μ0ε0। এখন এই μ0 মান এবং ε0 মান যদি বসিয়ে দিলে এই রেজাল্টটা আসবে। অতএব আমরা বলতে পারি যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো আলো হলো তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলো তাড়িৎচুম্বকীয় তরঙ্গ কারণ কি তাড়িৎচুম্বকীয় তরঙ্গের যেই দ্রুতির মান আর আলোর দ্রুতির মান একই। ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে আলোর দ্রুতির মান যা তাড়িৎচুম্বকীয় তরঙ্গের দ্রুতির মান একই। অতএব আলো তাড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যাখ্যা করা হল। আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং উপকার হবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবে, অথবা বইয়ের সহযোগিতা নেবে, অথবা আমাকে ফোন করে জানাবে। আজকে পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।